নমস্কার। আবৃত্তিতে ছন্দ এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং অল্প কথায় শেষ হবার নয়। আমরা অপাবৃতর ক্লাসরুমে যে চর্চা করি সেখানে মূলত কবিতাটির ছন্দ বিশ্লেষণ করে তারপরে কবিতার অর্থ, কবিতার দর্শন এগুলি বোঝার চেষ্টা করে তারপর স্বরক্ষেপণের মাধ্যমে সঠিক স্বরক্ষেপণের মধ্য দিয়ে কোন স্কেলে কবিতাটি ধরা হবে, তারপর বিভিন্ন জায়গায় কীরকম মডুলেশন হবে, কিভাবে অর্থের ব্যাপারটা ভেবে শব্দটাকে প্রকাশ করা হবে, অর্থাৎ প্রকাশভঙ্গি, এসবগুলো আমরা চর্চা করি। কিন্তু প্রথমে হচ্ছে ছন্দ। ছন্দ আসলে কি? ছন্দ হচ্ছে কবিতার রূপ। ছন্দের মধ্য দিয়ে একটি কবিতাকে আমরা বুঝতে পারি, মানে কবিতা রচনার প্রণালী হচ্ছে ছন্দ। কোন ছন্দে কবিতাটা লেখা হয়েছে আমরা বলি তো সেটা বলতে গিয়ে আমরা বলি দলবৃত্ত ছন্দ। দলবৃত্ত ছন্দ না বলে বলতে হবে দলবৃত্ত রীতির ছন্দ, কলাবৃত্ত রীতির ছন্দ, কেমন মিশ্রবৃত্ত রীতির ছন্দ। কারণ ছন্দ তো একটা কবিতা রচনার একটা প্রণালী। ছন্দর মাধ্যমেই কবিতাটা আমরা পাচ্ছি, একটা নির্দিষ্ট ছন্দে কবিতাটা লেখা হয়েছে। সেই জন্য ছন্দ হচ্ছে কবিতা রচনার প্রণালী। আমি 2023-এ একটি বই যেটা লিখেছিলাম, আমার বই আমার কবিতার ভুবন, এটা 2023-এর বইমেলায় প্রকাশিত হয়েছিল। তাতে প্রথম অধ্যায়ই ছিল ছন্দমগ্ন ছন্দগুরু। আমি সেখান থেকে একটু পড়ছি শুরুটা, তাহলে বোঝা যাবে আমি কিভাবে আবৃত্তিতে ছন্দ ব্যাপারটাকে সকলের ছাত্রছাত্রীদের জন্য কিভাবে আমি নিয়ে এসেছি। এটাতে মোটামুটি সেইভাবে বোঝানো আছে। এটা ছন্দমগ্ন ছন্দগুরু। তারপরে যেহেতু আমি শান্তিনিকেতনে শম্ভু মিত্র মশাইয়ের কাছে কিছুদিন ক্লাস করতে পেরেছিলাম, উনি যখন পরিদর্শক অধ্যাপক ছিলেন, যার ফলে ওটার পরেই কিভাবে শেখাতেন শম্ভু মিত্র মশাই, তারপরে উচ্চারণ নিয়ে কিছু আলোচনা করেছি। আমাদের কিছু কিছু উচ্চারণ, মানে অনেকটাই বিভিন্ন উচ্চারণে একটা অধ্যায় আছে। তারপরে স্বরক্ষেপণ এবং স্বরক্ষেপণের অর্থাৎ যেখানে মডুলেশনের ব্যাপারটা সেটা একটা। তারপরেই ছন্দ বিশ্লেষণ, প্রথম পর্ব দলবৃত্ত ছন্দ, দ্বিতীয় পর্ব কলাবৃত্ত ছন্দ, তৃতীয় পর্ব মিশ্রবৃত্ত ছন্দ এবং চতুর্থ পর্বে গদ্য ছন্দের ব্যাপারটা আলোচনা হয়েছে। শেষে কয়েকটি কবিতা, আমার বিভিন্ন ছন্দে লেখা কিছু কবিতা ছিল। তো আমি ছন্দমগ্ন ছন্দগুরুর থেকে একটু পড়ছি। প্রথমেই বলে রাখি, ছন্দবিজ্ঞানের গভীর তত্ত্বকথার আলোচনা এটি নয় এবং তেমন ক্ষমতাও আমার নেই। কবিতা পাঠের মধ্য দিয়ে ছন্দের সৌন্দর্যে মুগ্ধ হই তখন অনুভব করি যে কবির ছন্দের অনুভবই আমাকে কবিতাটির কাছাকাছি নিয়ে এসেছে। তাই কবিতা পাঠক বা কবিতা পাঠিকার সঙ্গে অভিজ্ঞতা এবং অনুভূতির আদান প্রদান করাই এই লেখার মূল উদ্দেশ্য। ছন্দ নিয়ে আলোচনার শুরুতেই ছন্দগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে আলোচনা করতে চাই, কারণ তিনি আমাদের কবিতার ছন্দকে তাঁর প্রতিভার ছোঁয়ায় প্রাণবন্ত করে দিয়ে গেছেন। কিছুটা সেই ইতিহাসের দিকেই আমাদের চোখ নিবদ্ধ থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়ে আলোচনা শুরু করছি। তিনি বলেছিলেন, তার ছন্দ পুস্তকে আছে এটি, কবিতার বিশেষত্ব হচ্ছে তার গতিশীলতা। সে শেষ হয়েও শেষ হয় না। গদ্যে যখন বলি একদিন শ্রাবণের রাত্রে বৃষ্টি পড়েছিল, তখন এই বলার মধ্যে এই খবরটা ফুরিয়ে যায়। কিন্তু কবি যখন বললেন রজনী শাওন ঘন ঘন দেয়া গর্জন রিমঝিম শব্দে বরিশে, তখন কথা থেমে গেলেও বলা থামে না। এ বৃষ্টি যেন নিত্যকালের বৃষ্টি, পঞ্জিকাশ্রিত কোনো দিনক্ষণের মধ্যে বদ্ধ হয়ে এ বৃষ্টি স্তব্ধ হয়ে যায়নি। এই খবরটির উপর ছন্দ যে দোলা সৃষ্টি করে দেয়, সে দোলা ওই খবরটিকে প্রবহমান করে রাখে। অনুপরমাণু থেকে আরম্ভ করে নক্ষত্রলোক পর্যন্ত সর্বত্রই নিরন্তর গতিবেগের মধ্যে
ছন্দ রয়েছে। বস্তুত এই ছন্দই হচ্ছে রূপ। উপাদানকে ছন্দের মধ্যে তরঙ্গিত করলেই সৃষ্টি রূপ ধারণ করে। উপাদানকে ছন্দের মধ্যে তরঙ্গিত করলেই সৃষ্টি রূপ ধারণ করে। ছন্দের বৈচিত্র্যই রূপের বৈচিত্র্য। বাতাস যখন ছন্দে কাঁপে তখনই সে সুর হয়ে ওঠে। ভাবকে কথাকে ছন্দের মধ্যে জাগিয়ে তুললেই তা কবিতা হয়। সেই ছন্দ থেকে ছাড়িয়ে নিলেই সে হয় সংবাদ। সেই সংবাদে প্রাণ নেই, নিত্যতা নেই। এটা সমস্তটাই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যে এত সুন্দর করে বলে দিলেন যে বাতাস যখন ছন্দে কাঁপে তখনই সে সুর হয়ে ওঠে। ভাবকে কথাকে ছন্দের মধ্যে জাগিয়ে তুলতেই তা কবিতা হয়। সুতরাং আমার যে ভাবটা ভিতরে, আমার যে কথাটা, সেটা আমি কবিতায় প্রকাশ করব কিভাবে? ছন্দের মধ্য দিয়েই আমি সেটাকে জাগিয়ে তুলব। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। আমি যদি যখন খুশি যেটা হতে পারি, তাহলে আমি ওই নদীটা হতে চাই। এই কথাটাই, এটা আমি গদ্যে বললাম, এটাই যখন কবিতায় বলা হচ্ছে তখন কি বলছেন? কবিতা হয়। ভাবকে কথাকে ছন্দের মধ্যে জাগিয়ে তুললেই তা কবিতা হয়। সেই ছন্দ থেকে ছাড়িয়ে নিলেই সে হয় সংবাদ। এমনি একজনকে বলছি, আমার যদি এরকম হতো যে আমি যেটা যখন ইচ্ছা করতাম তখন সেটা হতে পারতাম, তাহলে আমি একটা নদী হতাম, নদী হয়ে ঘুরে ঘুরে বেড়াতাম। এটাতে এই সংবাদে প্রাণ নেই, নিত্যতা নেই। কিন্তু যখনই ছন্দে এসে গেল, যখন কবিতায় ছন্দের মাধ্যমে কবিতার রূপ পেল, ছন্দের মাধ্যমে সেটা কিরকম হলো? সৃষ্টিটা রূপ ধারণ করলো যখন ছন্দের মধ্যে। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। কেমন? এই যে ব্যাপারটা, এইটা বুঝতে হবে। এবং এখানে তো এই ছন্দের মাধ্যমে যে কবিতা রচনা, সে ব্যাপারটা বলা হলো। এখন ছন্দটা বুঝতে গেলে প্রথমেই যেটা বুঝতে হবে যে আমরা তো বিভিন্ন রীতিতে ছন্দ আছে, তো তার আগে জানতে হবে জ্যোতিটা ঠিক মতো না জানলে বা না বুঝলে, মানে আবৃত্তির জন্য ছন্দ শিক্ষাটা ঠিক শুরু হয় না। কেমন না? প্রথমেই জ্যোতি সম্পর্কে আমি এই বইটা থেকে বলছি। এটা হচ্ছে শ্রদ্ধেয় প্রবোধচন্দ্র সেনের লেখা ছন্দগুরু রবীন্দ্রনাথ। এখানে পরিভাষা কোষ বলে যে শেষের যে অধ্যায়টি, সেখানে 213 পাতায় তিনি জ্যোতি সম্পর্কে বলছেন যে গদ্য ও পদ্য ভাষা আমাদের কণ্ঠে উচ্চারিত হয় মাঝে মাঝে থেমে থেমে, ছোট বড় নানা ভাগে বিভক্ত হয়ে। গদ্যের সঙ্গে পদ্যের পার্থক্যটা কেমন সুন্দর বুঝিয়ে দিচ্ছেন জ্যোতির ধারণা দিয়ে। গদ্য ভাষার ভাগগুলি থাকে অপরিমিত, আর পদ্য ভাষার ভাগগুলি থাকে সুপরিমিত। গদ্য পদ্যর আসল পার্থক্য এখানে। পদ্য ভাষায় প্রত্যেক ভাগের পরেই যে একটু উচ্চারণ বিরতি ঘটে, ছন্দের পরিভাষায় তাকেই বলা হয় জ্যোতি বা পজ। এবারে এই জ্যোতি দিয়ে কেমন সুন্দর করে তিনি একটি কবিতার পংক্তিকে বোঝাচ্ছেন। পদ্য ভাষার যেমন বড় ছোট ভেদে নানা ভাগ থাকে, প্রত্যেক ভাগের পরবর্তী জ্যোতিরও তেমনি গুরু লঘু ভেদে নানা ক্রম থাকে। পদ্য ভাষার সবচেয়ে বড় ভাগকে বলা হয় পংক্তি, আর পংক্তিসূচক বড় জ্যোতিকে বলা হয় পূর্ণজ্যোতি বা পংক্তিজ্যোতি। একেবারে আমি ছন্দগুরু রবীন্দ্রনাথ, শ্রদ্ধেয় ছান্দসিক প্রবোধচন্দ্র সেনের লেখা যে বইটি, তার পরিভাষা কোষ যে শেষ অধ্যায়, তার 213 পাতায় আছে এটি, সেখান থেকে আমি পড়ছি। আবার বলি, এখানটা পদ্য ভাষার যেমন বড় ছোট নানা ভাগ থাকে, প্রত্যেক ভাগের পরবর্তী জ্যোতিরও তেমনি গুরু লঘু ভেদে নানা ক্রম থাকে। পদ্য ভাষার সবচেয়ে বড় ভাগকে বলা হয় পংক্তি, আর পংক্তিসূচক বড় জ্যোতিকে বলা হয় পূর্ণজ্যোতি বা পংক্তিজ্যোতি। আমরা সাধারণত পূর্ণজ্যোতি বলি। আবার পংক্তির প্রধান বিভাগের পারিভাষিক নাম পদ। পংক্তিটা প্রথম যেখানে ভাগটা হবে, যদি একটি ভাগ করা যায়, পংক্তিকে দুটি ভাগে বিভক্ত করা যায় একটি জ্যোতি দিয়ে, সেইটাকে বলা হয় পদজ্যোতি। কেমন?
বা অর্ধজ্যোতি। হ্যাঁ, আর পদসূচক অপেক্ষাকৃত ক্ষীণ পদ আর পদসূচক অপেক্ষাকৃত ক্ষীণ জ্যোতির নাম অর্ধজ্যোতি বা পদজ্যোতি, এটা তো বললাম। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, এই যে যখন যেমন মনে করির পরে যে জ্যোতিটা এলো, আমি এই কবিতাটা নির্বাচন করেছি, ছোট বড় সকলের কাছে কবিতাটি পরিচিত এবং প্রিয়। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, এই যে মনে করির পরে আমি থামলাম, এইটা অর্ধজ্যোতি বা পদজ্যোতি। অর্ধজ্যোতি ঠিক মাঝখানে, আর শেষকালে তাই হতে পাই যদির পরে যেটা, সেটা হচ্ছে পূর্ণজ্যোতি। এবং এটি একটি পংক্তি, কারণ যার অর্ধজ্যোতি বা পদজ্যোতি আছে সেটি একটি পংক্তি। এবার প্রশ্ন হচ্ছে, এটা তো পদভাগের ছন্দ নয়। হ্যাঁ, না, নিশ্চয়ই নয়। কিন্তু প্রতিটি পর্বভাগের ছন্দ তার একবার সে প্রথমে একবার ভাঙে, তারপরে আবার পর্বে ভাঙে। যেমন এই যে যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, একটি যদি মানে দুটি যদি ভাগ করা হয় এই পংক্তিকে, তাহলে হচ্ছে যখন যেমন মনে করি তাই হতে পাই যদি। এবার যখন যেমন মনে করি এরা আবার পর্বে ভেঙেছে, যখন যেমন মনে করি, সেই জন্য এটা পর্বভাগের ছন্দ। যখন যেমন দেখা যাচ্ছে, আসছি পর্বের ব্যাপারটাই এর পরেই আসছি। তেমনি পদের প্রধান বিভাগকে বলা হয় পর্ব, এই যে বললাম। আর পর্বসূচক ক্ষীণতর জ্যোতিকে বলা হয় লঘুজ্যোতি বা পর্বজ্যোতি। ক্ষীণতর জ্যোতি মানে অর্ধজ্যোতির থেকে কম, পূর্ণজ্যোতির থেকে অর্ধজ্যোতি কম, অর্ধজ্যোতির থেকে পর্বজ্যোতি কম, সময়টা কম। এই সময় জ্ঞানটাই হচ্ছে আসল ছন্দ জ্ঞান বা ছন্দের ভিত্তি তৈরি করে। যখন যেমন মনে করি, লক্ষ্য করলে দেখা যাবে যে আমার তো শুধু বয়সে ছোটরা শুনছে না, সেজন্য মনে লক্ষ্য করো বলতে পারছি না, লক্ষ্য করুন বা লক্ষ্য করো। সেটা হচ্ছে যে যখন যেমন মনে করি, যখন যেমনের পর একটা সূক্ষ্ম জ্যোতি রয়েছে, ক্ষীণতর রয়েছে, এইটাই পর্বজ্যোতি। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, কেমন? এই যে অর্ধজ্যোতিটা একটু বেশি থামলাম, পূর্ণজ্যোতিতে বেশি। কারণ পূর্ণজ্যোতিটা কি করে বোঝাচ্ছি, পরের পংক্তিটা যখন ধরছি তাহলে বোঝা যাবে। যখন যেমন মনে করি, যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে ওই যে আমিটা ধরলাম, এটা অর্ধজ্যোতির থেকে দ্বিগুণ হলো, সব থেকে বেশি পংক্তিজ্যোতি বা পূর্ণজ্যোতি। তাহলে যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধ্যা বেলায় নামবে অন্ধকার। বোঝানোর জন্য এটুকুই যথেষ্ট। তাহলে অর্ধজ্যোতিটা বোঝা গেল। প্রতিটি প্রথমের দুটো পর্বের পরে অর্ধজ্যোতি হচ্ছে, তারপরে একটি পূর্ণ, এখানে পর্ব রয়েছে চারটে, যখন যেমন চার মাত্রা। যেহেতু এটা দলবৃত্ত ছন্দ, আমি এখনো দল বা এগুলো তো এখনো বলিনি, সুতরাং ওটা পরে, আজকে যে হবে সেটা বলতে পারছি না, অনেকক্ষণ হয়ে গেছে ইতিমধ্যেই। তো আজকে একটু প্রথম পাঠ এটা আমি আলোচনা করছি, যে যখন যেমন এটা চার মাত্রা, মনে করি চার মাত্রা, অর্ধজ্যোতি হয়েছে চার চার, তাই হতে পাই এটা চার মাত্রা, আর যদিটা টুকরো পর্ব দুমাত্রা, ওটা পূর্ণ পর্ব নয়। তাহলে তিনটি পূর্ণ পর্ব এবং একটি টুকরো পর্ব বা ভাঙা পর্ব যদি থাকে, তাকে আমরা একটা পংক্তি বলতে পারবো। আর পদভাগের জ্যোতি এখনো আলোচনায় আসেনি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ওখানে দুদিকে দুটি পদ থাকলো, 8 মাত্রা 6 মাত্রা, তাহলে ওটা একটা পদভাগের ছন্দ হলো। এগুলো সব পর্বভাগের। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, এখানে 6-6-6-4 বর্তমানের। আমি এখনো কলাবৃত্ত ছন্দের উদ্ধদল দুমাত্রা এগুলো এখনো বলিনি, পরের যেদিন আবার কখনো আলোচনা করব। আজকে হঠাৎ ইচ্ছে হলো তাই আলোচনা করছি। তো বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। বর্তমানের 6 মাত্রা, কবি আমি ভাই 6 মাত্রা, এখানে অর্ধজ্যোতিটা হয়েছে। ভবিষ্যতের 6 মাত্রা, কেন 6 মাত্রা পরে বলবো, পরে কোনো একদিন যদি আবার বসি, কারণ ওগুলো কলাবৃত্ত রীতির ছন্দ, দলবৃত্ত রীতির ছন্দগুলো যখন আলাদা করে আবার বলবো তখন নিশ্চয়ই বলবো। বর্তমানের কবি আমি ভাই, এখানে অর্ধজ্যোতি। ভবিষ্যতের নৈনবী, ভবিষ্যতের 6 মাত্রা, নৈনবীটা 4 মাত্রা, তাহলে 6-6 অর্ধজ্যোতি, 6-4, 6 পর্বজ্যোতি, 6-এর দ্বিতীয় 6-এর পরে অর্ধজ্যোতি, তারপরে 6-এর পরে পর্বজ্যোতি,
টুকরো পর্ব পূর্ণজ্যোতি। কীরকমভাবে হবে? দ্বিতীয় লাইনটা না বললে পূর্ণজ্যোতিটা বোঝা যাবে না। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই শৈশবই। এই যে অর্ধজ্যোতির ধারণাটা, আমি বিভিন্ন স্কুলে যাই, এ পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় 15-16টি স্কুলে আমি গেছি। বেশিরভাগই প্রাইমারি স্কুল, কিছু হাই স্কুল আছে কলকাতা, বর্ধমান, তারপরে উত্তর 24 পরগনা, তারপরে তোমার এসব জায়গায় আমি বিভিন্ন স্কুলে গেছি এবং তাদেরকে এই অর্ধজ্যোতির জ্ঞানটা দেবার চেষ্টা করেছি। এরা প্রথম থেকে যদি এটা শেখে তাহলে কবিতা আবৃত্তিটা ঠিক মতন করতে পারবে। এইটাই হচ্ছে ছন্দজ্ঞানের প্রথম এবং প্রধান ভিত্তি, অর্ধজ্যোতির জ্ঞানটা। অর্ধজ্যোতির জ্ঞান হলেই পর্বজ্যোতি সে শিখে যাবে, কারণ মাঝখানে যে জ্যোতিটা রয়েছে, হ্যাঁ, যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। এই যে যেমন আছো তেমনি এসোর পরে যে জ্যোতিটা হলো সেটা হচ্ছে অর্ধজ্যোতি। আর কিন্তু যেমন আছো আর তেমনি এসোর মাঝখানে যে ক্ষীণতর, উনি বলছেন ক্ষীণতর জ্যোতি, সেটা হচ্ছে পর্বজ্যোতি। কেমন? যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। অনেক অনেক কবিতা আমরা দলবৃত্ত, কলাবৃত্ত ছন্দে আমরা বলতে পারি, হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারও পিছিতে। হাল ছেড়ে আজ 6, বসে আছি আমি 6, অর্ধজ্যোতি হলো ছুটি নে কাহারও একটি পর্ব, পিছুতে একটা টুকরো পর্ব হলো। কেমন? তো বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদ, এগুলো 5 মাত্রার করে আছে কলাবৃত্ত। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। কেমন? আবার ধরো, হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান। দুর্ভাগা দেশের পরে অর্ধজ্যোতি হচ্ছে, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এটা হচ্ছে মহাপয়ার। আমি যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে বলেছিলাম, ওটা 8-6 পয়ার। এটা মহাপয়ার, কেন? প্রথমে 8 মাত্রা, পরে 10 মাত্রা। হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান। এই অর্ধজ্যোতিটা যদি ঠিক মতন দিতে পারা যায় তাহলে সে পদভাগের ছন্দ হোক বা এই পর্বভাগের ছন্দ হোক, কোনো অসুবিধা হবে না। এই যে বললেন, তেমনি পদের প্রধান বিভাগকে বলা হয় পর্ব, আর পর্বসূচক ক্ষীণতর জ্যোতিকে বলা হয় লঘুজ্যোতি বা পর্বজ্যোতি। যেমন এই যে আমরা বলছি যখন যেমন মনে করি, যখন যেমন মনে করি, বোঝা যাচ্ছে কিন্তু আমরা যখন যেমন মনে করি বলছি না, যখন যেমন মনে করি, ওই যে ক্ষীণতর জ্যোতি, ওটাকে বলা হয় লঘুজ্যোতি বা পর্বজ্যোতি। কেমন? আবার পর্বও বিভক্ত হয় যেসব ক্ষুদ্র ভাগে, তাকে বলি উপপর্ব। হ্যাঁ, এই উপপর্ব সূচক আরও ক্ষীণ জ্যোতিকে বলা হয় উপজ্যোতি বা উপপর্বজ্যোতি। উপজ্যোতিও বলতে পারো। এই যে যখন যেমন, এটা তো একটা পর্ব। এখানে দেখো যখন আর যেমন, এরা কিন্তু যখন যেমন বলছি না আমরা, যখন যেমন, এদের মাঝখানেও একটা সূক্ষ্মতর জ্যোতি আছে, খুব মানে ক্ষীণতর জ্যোতি আছে, সেইটাকে বলা হয় উপপর্বজ্যোতি বা উপজ্যোতি। যখন যেমন মনে করি, মনে আর করির মাঝখানে যে সূক্ষ্ম জ্যোতিটা রয়েছে, ক্ষীণতর জ্যোতি, সেটা হচ্ছে উপপর্বজ্যোতি। এবারে আমরা আসল জায়গায় পৌঁছে গেছি। কোনটায়? প্রত্যেক উপপর্ব গঠিত হয় 1টি, 2টি বা 3টি দল নিয়ে। এই দলসূচক ক্ষীণতম জ্যোতিকে বলি অনুজ্যোতি বা দলজ্যোতি। এইবার আসছে দল কাকে বলে। একদম অনুতে পৌঁছে গেছি, অনুজ্যোতি। আমরা শুরু করেছিলাম পঙ্ক্তিজ্যোতি, অর্ধজ্যোতি, পর্বজ্যোতি, উপপর্বজ্যোতি, এইবারে আসছে অনুজ্যোতি। অনুজ্যোতিটাই দল। দল মানে হচ্ছে এক ধাক্কায় আমি কতটা বলতে পারি। এক ধাক্কায় আমি যখন শব্দটায় এক ধাক্কায় কতটা বলতে পারছি? জ বলতে পারছি, এক ধাক্কায় বলতে পারছি জ। তারপর খন, খ ন একসাথে বলতে পারছি না, কারণ নটা দন্তন্বয়ে ওখানে একটা হলন্ত শব্দ, ওটা হচ্ছে শব্দটা আর টানা যাচ্ছে না। জ হচ্ছে মুক্ত দল, তো স্বরান্ত শব্দ। জ খন ব্যঞ্জনান্ত শব্দ, সেই জন্য ওটা টানা যাচ্ছে না, ওইটা হচ্ছে রুদ্ধ দল। এবং ওই জন্যে আমরা দেখতে পাচ্ছি যে এক ধাক্কায় বলতে পারছি জ, তারপরই বলতে পারছি খন। ঠিক তেমনি জ্যা মন। তাহলে এই যে
ইংরেজিতে যাকে বলে সিলেবল, এক ধাক্কায় তুমি কতটা বলতে, সেটা দল। জ একটা দল, খন একটা দল, জ্যা একটা দল, মন একটা দল, এবং এদের মাঝখানে যে জ্যোতিটা, আমরা জ্যোতি নিয়ে আলোচনা করছি, সেইটাকে বলে অনুজ্যোতি বা দলজ্যোতি বলতে পারো। আমরা কিন্তু যখন যখন বলি না, যখন, দেখো লক্ষ্য করো, যখন খুব ভালোভাবে নিজে রেকর্ড করেও শুনতে পারো, তুমি যখনটা বলছো জ আর ক্ষয়ের মধ্যে খুব ক্ষীণতমই বলবো একটি জ্যোতি রয়েছে। যখন যেমন মনে করি, মনে করি, মনে করি, সবগুলোর মাঝে একটা করে ম আর নের মাঝে আছে, ক আর রির মাঝখানে আছে, এগুলো সব অনুজ্যোতি বা দল। এক একটা দল, যেগুলো স্বরান্ত সেগুলোকে বলা হয় মুক্ত দল, যেগুলো ব্যঞ্জনান্ত, যেগুলো টানা যায় না, যেমন ম, নে, কো, রি, টানা যাচ্ছে, এগুলো সব স্বরান্ত এবং এগুলোকে সব মুক্ত দল বলা হয়। আর যখনই বলছি যখন, তাই রস্বই দিয়ে যে সমস্ত শব্দ শেষ হয় সেগুলো তোমার ওই ব্যঞ্জনান্ত শব্দের মতোই এগুলো রুদ্ধ দল হয়, তাইটাও একমাত্রাই হবে। এবং একমাত্রা মানে আমি কেন বলছি, এটা দলবৃত্ত ছন্দের কবিতা, তো এখানে রুদ্ধ দল মুক্ত দল দুটোই একমাত্রা, সেজন্য জ একমাত্রা, খন একমাত্রা, জ্যা একমাত্রা, মন একমাত্রা দিয়ে যখন যেমন চার মাত্রা হলো, যখন যেমন চার মাত্রা, মনে করি সবগুলোই একমাত্রা, এটা চার মাত্রা হলো। তাই হতে পাই, পাইটাও একমাত্রা, তাইটাও একমাত্রা, পাইটাও একমাত্রা, সেটা তাই হতে পাই যদি, যদিটা দুটোই মুক্ত দল দুমাত্রা হলো, তাহলে এটা কি দাঁড়ালো, 4 4 4 2, দুটো পূর্ণ পর্ব, 4 4-এর পরে অর্ধজ্যোতি, আর প্রথম চার মাত্রার পর্বটির পরে একটা পর্বজ্যোতি, দ্বিতীয় 4 মাত্রার পরে অর্ধজ্যোতি, তারপরে তৃতীয় 4 মাত্রার পরে আবার পর্বজ্যোতি, আর শেষের যে টুকরো পর্ব তারপরে পূর্ণজ্যোতি, এইটাকে বলে পংক্তি। উনি পংক্তির এই সুন্দর সংজ্ঞাটি আমাদের দিয়ে দিলেন। তারপরে এই যে লিখছেন অনুরূপভাবে, এখানে লিখছেন ওই অনুজ্যোতি বা দলজ্যোতি লেখার পর লিখছেন, এই হলো 5 প্রকার ছন্দ বিভাগ সূচক জ্যোতির ক্রমক্ষীয়মান, মানে ক্রমশ সময়টা কমছে। হ্যাঁ, পূর্ণজ্যোতিতে যে সময়, তারপরে অর্ধজ্যোতিতে যে সময়, এগুলো সব কমছে, তো পর্বজ্যোতিতে যে সময়, উপপর্বজ্যোতিতে যে সময়, দলজ্যোতিতে বা অনুজ্যোতি, এগুলো সময়টা কমতে, ওই জন্য বলছেন ক্রম ক্ষীয়মান 5 রূপ। অনুরূপভাবে 5 প্রকার জ্যোতিসূচিত ক্রমহ্রস্বায়তন ছন্দ বিভাগের 5 রূপের পরিচয় দেওয়া যায়, যেমন পূর্ণজ্যোতি সূচিত ছন্দ বিভাগের নাম পংক্তি। তাহলে পংক্তি সঙ্গে আর কারো আমাদের অন্য কোনো শব্দের কিন্তু প্রয়োজন, পংক্তি আমরা জানবো। আবৃত্তি করার সময় ছন্দের আলোচনায় আমরা শুধু পংক্তির কথাই বলবো, এত বৈজ্ঞানিকভাবে উনি এর সংজ্ঞাটা দিয়ে গেছেন শ্রদ্ধেয় ছান্দসিক প্রবোধচন্দ্র সেন মশাই। তাহলে পূর্ণজ্যোতিসূচক ছন্দ বিভাগের নাম পংক্তি, অর্ধজ্যোতি সূচিত পংক্তি বিভাগের নাম পদ। অর্ধজ্যোতি দিয়ে যে পংক্তিটার ভেতরে যে দুটি থাকলো তাকে কি বলছি, পদ। দুদিকে দুটি পদ, সেই পদ আবার পর্বে ভাঙছে, এটা তো আমরা দেখলাম। কেমন অনেক, যেমন ধরো আমরা যদি বলি, আমি দলবৃত্ত ছন্দের বলেছি, কলাবৃত্ত ছন্দে বলেছি, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, খাঁচার পাখি ছিল 6 মাত্রা, সোনার খাঁচাটিতে, মানে এগুলো সব 7 মাত্রা, 7 7 7 2 এরম। খাঁচার পাখি ছিল 7, সোনার খাঁচাটিতে 7, বনের পাখি ছিল 7 বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। আবার একেবারে সবগুলোই 7 মাত্রা লিখেছেন, হৃদয়ে আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। এর অর্ধজ্যোতি পর্বজ্যোতি আমরা বুঝতে পারছি, হৃদয়ে আজি মোর 7, কেমনে গেল খুলি 7, এরপরে অর্ধজ্যোতিটা হবে, হৃদয়ে আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। এখানে পূর্ণজ্যোতি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। প্রভাত হলো যে, এই যে প্রভাত ধরলাম, এই যে সময়টা ছিল সেটা পংক্তিজ্যোতি বা পূর্ণজ্যোতি। হ্যাঁ, এতে বলছেন, এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। বাবরের প্রার্থনা, কবি শঙ্খ ঘোষের। এই তো জানু পেতে 7 মাত্রা,
বসেছি পশ্চিম, 7 মাত্রা। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। বসেছি পশ্চিমের পরে অর্ধজ্যোতি, আজ বসন্তের পরে আবার একটা পর্ব দিয়ে শূন্য হাত, 5 মাত্রার, ওটা টুকরো পর্ব। হ্যাঁ, এই হচ্ছে তোমার পংক্তি। উনি বলছেন এই কথাটা 5 প্রকার, তার আগে বলছেন এই হলো 5 প্রকার ছন্দ বিভাগ সূচক জ্যোতির ক্রমক্ষীয়মান 5 রূপ। পূর্ণ জ্যোতি সূচিত ছন্দ বিভাগের নাম পংক্তি। পূর্ণ জ্যোতি আছে মানে তার অর্ধজ্যোতি আছে, কেমন? আর যখনই কোনো অর্ধজ্যোতি থাকবে না, সেটা একটা ছত্র হবে, একপদী ছত্র হবে। যদি 4 মাত্রার একটা ছত্র থাকে, সেটাকে কি আমরা পংক্তি বলতে পারবো? তার তো কোনো অর্ধজ্যোতি নেই, পূর্ণজ্যোতি নেই, কোনো কিছু নেই, সেগুলো আমরা কি করে, ওগুলোকে তার পংক্তি বলা যায় না। তো এই হচ্ছে মোটামুটি প্রাথমিক, এটা আমি বললাম। আর এই ছন্দমগ্ন ছন্দগুরু আমার যে প্রথম অধ্যায়, সেখানে আমি রবীন্দ্রনাথ যে 27 বছর ধরে এ করেছেন পর্বভাগের এবং পর্বভাগের ছন্দ, মিশ্রবৃত্ত ছন্দ, এগুলোর চর্চা করেছেন। তারপরে তিনি গেছেন বলাকার রচনা হয়েছে, সেটা সম্পর্কে আলোচনা আছে। হ্যাঁ, বিভিন্ন কবিতা ধরে ধরে আলোচনা আছে এই চ্যাপ্টারে। তো আজকে এইটুকুই থাক, কারণ একদিনে বেশি শুনলে বুঝতে পারা যাবে না। আজকে আমরা মোটামুটি জ্যোতি দিয়ে, জ্যোতির ধারণা দিয়ে কি করে পংক্তি, এবং একটা যে কোনো কবিতা আমরা যদি আলোচনা করি, যে কোনো কবিতার একটা পংক্তি আমরা যদি আলোচনা করি, সেটার কি তার অর্ধজ্যোতি, কি তার পর্বজ্যোতি, এগুলো আমরা নিশ্চয়ই বুঝতে পারি, কেমন? এরপরে অতিপর্ব বা টুকরো পর্ব বললাম, অতিপর্ব আবার একটা আছে, জ্যোতি লোপের ব্যাপার আছে। তারপরে কলাবৃত্ত পয়ার, মিশ্রবৃত্ত পয়ার তো আমি বললাম মরিতে চাহি না আমি শুনতে, কিন্তু কলাবৃত্ত পয়ার বা দলবৃত্ত পয়ার এগুলো কি, এগুলো সম্পর্কেও ধারণা পরিষ্কার করার ব্যাপার আছে। তো এই মোটামুটি এইটুকু আলোচনা আজকে থাকলো। তো আমরা আবার কখনো আমার মুড হলে আবার বসবো, ওই সবগুলো নিয়ে কোনো দিন আলোচনা করব। আজকে এই পর্যন্ত, নমস্কার।